স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন জাতীয় সংসদে নেই, আপাতত কঠোর কোনো আন্দোলনেও নেই। তারা এখন প্রতিষ্ঠার 36 বছর পালন করছে দলটি। এ নিয়ে আজকের আলোচনা 36 বছর। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক সাখাওয়াত লিটন। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দেবেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বগুড়া পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে মাহবুবুর রহমান। স্বাগত আপনাদেরও। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির 36 বছরের একটি মূল্যায়ন ছাপা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে যে বিএনপির অবস্থান নাজুক, কখনো বলা হয়েছে যে বিএনপি একটি সংকটে রয়েছে, কেউ বলছেন গভীর সংকটে আছেন। আমাদের কাছে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আছেন, তিনি বলছেন যে বিএনপি আসলে একটি দল যে হচ্ছে তার দলনায়কের জন্যই শুধু কাজ করে। সার্বিক অবস্থার প্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতিটি আপনাদের স্মরণ করে দিতে চাই। তিনি বলেছেন যে বিএনপি নয়, আসলে সংকটে আছে বাংলাদেশ। আপনি আমি আপনার শেষের উত্তর থেকে শুরু করি। আসলেই বিএনপি নয়, সংকটে আসলে বাংলাদেশই আছে। কিরকম ভাবে আছে আমি এইভাবে দেখি। আপনি যদি বিএনপিকে চোখে বাংলাদেশে দেখেন তাহলে হচ্ছে একরকম প্রেক্ষাপট রচিত হবে, আর যদি আপনি বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশকে দেখেন তাহলে আরেক ধরনের একটা অধ্যায় রচিত হতে পারে। যেমন আমরা এখন যে কথা বলছি, এখানে বসে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে লাখো লাখো দর্শক দেখছে, আমরা কিন্তু একটা সংকট নিয়ে কথা বলছি। কেন সংকট? যে গণতন্ত্র একটা সংকট দেখা দিচ্ছে, সেই সংকটটা আবর্তিত হচ্ছে সমগ্র দেশের সবকিছুর মধ্যে। ইভেন যারা রাজনীতির বাহিরের লোক, যেমন যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, বিজনেস নিয়ে কাজ করেন, তারা পর্যন্ত আতঙ্কিত যে এই অর্থনীতি বা এই লিমিটেড টাইমের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য সাস্টেনেবল না। কারণ এই রকম অবস্থা যদি চলমান থাকে, একটি আনইলেক্টেড গভর্নমেন্ট দেশের মধ্যে বিরাজমান থাকে, এবং আমরা তো জানি যে পুরো গভর্নমেন্টটা কি, গভর্নমেন্ট হচ্ছে একটা মেশিন টাইপের। মেশিন হচ্ছে একটা পুরো ফুল একটা মেকানিজম। এই মেকানিজমের জন্য কাউকে না কাউকে এটা রিক্রুট করতে হবে এই মেকানিজমটা আনার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি এই রিক্রুটমেন্টটা হচ্ছে উইথাউট ম্যানেজমেন্ট, কোনো ম্যানেজমেন্ট ছিল না, কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। এখন রিক্রুটমেন্ট হওয়াতে ফলশ্রুতিতে কি হয়েছে, কে অথরিটি, কে সুপিরিয়র অথরিটি, কে সুপারভাইজিং অথরিটি আমরা কেউ জানি না, কারণ জনগণ কোনোভাবে এই মধ্যে সম্পৃক্ত ছিল না। পারভেজ, আপনি তাহলে আমি একটু বুঝতে চেষ্টা করি যে আপনারা বলছেন যে সংকটে বাংলাদেশ অ্যাবসলিউটলি, এবং বিএনপি নয়। না, বাংলাদেশ সংকটে থাকলে বিএনপি তার বাইরে থাকে কি? প্রশ্নই আসে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি নয়, সংকটে বাংলাদেশ। উনি যেভাবে বুঝিয়েছেন সেটা যদি আমরা বুঝে থাকি ভাবে, উনি বুঝিয়েছেন যে সংকটে আসলে বাংলাদেশ সংকটে থাকলে তো অবশ্যই বিএনপি সংকটে থাকতে হবে। অ্যাবসলিউটলি, কারণ বাংলাদেশ বিএনপি তার বাইরে থাকবে কেমনে? কারণ বাংলাদেশ সংকটে থাকলে সমর্থক হোক না হোক, বাংলাদেশে আমরা যারা আছি তারা সবাই সংকটে থাকবে। অ্যাবসলিউটলি। আর বাংলাদেশ সংকটে থাকবে, শুধু বিএনপি সংকটের বাইরে কিভাবে থাকবে? সুযোগ নেই, বিএনপি সংকটে বাইরে থাকার সুযোগ নেই। কিন্তু উনি ব্রড সেন্সে বুঝিয়েছেন। কারণ আমরা দেখা সাংবাদিকরা হয়তো প্রশ্নটা এরকম ভাবে করেছে যে আমরা বুঝতে পারছি বিএনপি একটা সংকটে আছে, বাংলাদেশের বলা উচিত ছিল শুধু বিএনপি নয়, বাংলাদেশই সংকটে আছে। হ্যাঁ, কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ সংকটে আছে, বিএনপি না। না, উনি যেটা, এবং আপনিও তাই বললেন। না, আমিও তাই বললাম। এই সেন্সে বললাম যে যেহেতু প্রশ্নটি দেখতে হচ্ছে প্রশ্নটা কিভাবে এসছে। আমি যতটুকু জানি যে প্রশ্নটা করা হয়েছিল এইভাবে যে বিএনপি কি সংকটে আছে কিনা, কারণ বিএনপি সংসদে নেই, অনেকে বলছেন আন্দোলনে নেই। সো বিএনপি বিএনপি সংকটে আছে কারণ বাংলাদেশী সংকটে আছে। তখন উনি বলেছেন যে না, সংকটটা শুধু বিএনপির একারই নয়, তিনি এটা বলেন নাই, তিনি স্পষ্ট বলেছেন বিএনপি নয়, সংকটে আছে বাংলাদেশ। না, এখন আপনি যদি কথার জন্য ঠিক আছে, বাট আই ফিল যে উনি এটা, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই যে ব্রড সেন্সে যে আপনি আমরা প্রশ্ন করেছিলেন যে আসলে এই সামগ্রিক অবস্থাটা কিভাবে কেমন দিকে যাচ্ছে। আসলে আমাদের যেটা বুঝতে হবে যে বিএনপি বাংলাদেশের আজ থেকে 36 বছর আজকে পা দিল। একটি 36 বছরের দল মোটামুটি একটি আমরা বলবো রাজনীতিতে সাবালকত্ব অর্জনের একটা প্রক্রিয়া পার হয়ে গিয়েছে, ম্যাচুর একটা অবস্থা। কিন্তু আপনি দেখবেন যে গত 7 দিন বা 10 দিন যদি আপনি রাজনৈতিক ঘটনা প্রবাহ খুব গভীরভাবে পর্যবেক্ষণ যেহেতু আপনি করেন, দেখবেন যে সরকারের হর্সেস মাউথ থেকে শুরু করে একেবারে চূর্ণপুটি পর্যন্ত তারা কি ভাবে কি ভাষায় এই যেই বিরোধী দলটি তাদের চোখে বলা হয় যে সবচাইতে অগ্রহণযোগ্য, যে বিরোধী দলের কোনো জনগণের জনসমর্থন নেই, যারা রাজনীতির বাইরে আছে, সংসদে নেই, তাদের প্রতি জনগণের কোনো আবেদন নেই, তারা বলার চেষ্টা করেছেন। এবং তারা তির্যক ভাষায়, অশ্লীল ভাষায় যেভাবে আক্রমণ করে গিয়েছেন প্রতিনিয়ত একটি সিরিজ ভাবে আমরা দেখেছি। এটা যদি আমাদের কখনো এটা মনে হয় না যে সেই আক্রমণগুলি প্রতি আক্রমণ হিসেবে এসেছে ও লন্ডন থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে, খালেদ ভাই, আপনার বিভিন্ন জবাবের পরিপ্রেক্ষিতে ওয়ান্স ইউ আর ইন চেয়ার, আপনি যখন গভর্নমেন্টে থাকবেন, ইউ হ্যাভ টু
ভেরি রেসপন্সিবল। কিন্তু আপনি আপনি responsible আবেগে থাকবেন। বশবর্তী হয়ে কিন্তু আবেগে কারো বশবর্তী- এই কিন্তু- রিঅ্যাকশন দেখানোর সুযোগ নেই। কিন্তু আপনাদের যখন আপনি আপনাদের oath নেতৃবৃন্দ নেবেন, আপনাদের আপনি যখন নেতৃবৃন্দ oath আবুল নেবেন মনসুর জনগণ- আহমেদের বই উল্লেখ করে বলবেন, আমার দেখা রাজনীতি 50 বছর উল্লেখ করে বলবেন যে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহেদ আলীর মৃত্যুর কারণ হয়েছিলেন, তিনি আবুল মাসুদ আহমেদের বই উল্লেখ করে বলেছেন। অথচ আবুল মাসুদ আহমেদের বই কি আছে আমি পড়ে শোনাই। আবুল মাসুদ আহমেদের বই আছে আওয়ামী লীগ মন্ত্রিসভাকে সমর্থন করিতে গিয়া শাহেদ আলী নিহত হইলেন অপোজিশনের ঢিল পাটকেলে, অথচ পূব বাংলার দুশ্মনরা তখনও বলিলেন আজও বলেন আওয়ামী লীগই শাহেদ আলীকে হত্যা করিয়াছে, কোন পাপে মিথ্যা তহবল। আচ্ছা, এটার বড় কারণটা হয়েছে এই জন্য আপনি আবুল মনসুর আহমেদকে আবুল মনসুর আহমেদকে কোট করেছেন, কোট করে বলেছেন যে এটা আবুল মনসুর আহমেদের বই আছে। ভুল কোট করা হয়েছে। হ্যাঁ, এখন কথাটা হয়েছে কি, এবং আপনারা কেউ দেখলেন না এই ভুলটা। আপনারা আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে দুষ্ট দল, কিন্তু আপনারা নিজেদের এটা কি আপনারা দেখবেন না? এখানেই আমার আপত্তি। আমি আওয়ামী লীগকে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে দুষ্ট দল বলতে রাজি না। যখন সব আপনি দুষ্ট। আপনি মাত্রই কিন্তু শুরুই করেছেন যে বাংলাদেশ সংকটে থাকলে আমরা কি তার সংকটে বাইরে থাকি কিনা। জি। যেহেতু আমরা শুরুই করেছি বাংলাদেশ সংকটে আছে, সুতরাং এই সংকটটা কিন্তু রাজনৈতিক সংকট, এবং এই যে মিথ্যাচারের সংকট, এই যে ধরেন কথার সংকট, এই যে বক্তব্য দেওয়ার সংকট, এই যে পড়াশোনা না করার সংকট বলছেন, এই সবগুলি কিন্তু একটা জায়গা থেকে উদ্ভূত। কারণ সরকার যখন শুরু করে যে আমি 0.5 পেয়েছি এটাকে 39 করতে হবে, যখন সরকারের ওতটাই শুরু হয়, সরকারের কার্যক্রমটা শুরু হয় একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, তখন এই মিথ্যাচারগুলিকে তখন খুব ছোট মনে হয় আমাদের কাছে। কারণ আমি যখন এইভাবে না, না, দেখবো আপনি আপনার মিথ্যাচারটা আপনি আরো বর্ণনা দিয়েন, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব শাখাওয়াত লিটন আপনার কাছে আসতে চাই যে বিএনপির চেয়ারপারসন দলে একচ্ছত্র ক্ষমতার অধিকারী বলে আপনি আজকে আপনার একটি সংবাদ বিশ্লেষণ, চমৎকার একটি সংবাদ বিশ্লেষণের প্রশ্নও তুলেছেন। আওয়ামী লীগের বাইরে কিনা, আমাদের সংসদীয় সরকার ব্যবস্থার বাইরে কিনা আমাদের কোনো প্রতিষ্ঠান, আমরা যদি সংবাদপত্র বলি, আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান বলি, কোনো কিছু এর বাইরে কিনা এই একচ্ছত্র এই অধিকারের বাইরে? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন এখানে, আমি একটা একটা করে একটু বলার চেষ্টা করি। তাহলে প্রথমে বলি হচ্ছে বিএনপি প্রসঙ্গটা। আমরা শুরুই করেছি কিন্তু আসলে সংকট প্রসঙ্গ দিয়ে, বাংলাদেশ সংকটে নাকি বিএনপি সংকটে, তাই তো? তো আপনি যদি বিএনপির, আমি জাস্ট একটু যদি পেছনে ফিরে তাকাই, বিএনপির আপনার জন্মকালটা সেটাও কিন্তু একটা সংকটের ভেতর থেকে আসছে। সেই সংকটটা কি ছিল? 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশ যে সংকটে পতিত হলো, যখন কিছু আপনার উচ্ছৃঙ্খল আর্মি অফিসার দ্বারা ওই সময়ের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হলেন, তার নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো। উৎখাত করে দেশকে অন্যদিকে যাত্রা শুরু হলো। 75 15ই আগস্ট হচ্ছে মুস্তাক ক্যাবিনেটের যাত্রা শুরু হলো। তারপরে আপনি দেখেন ঘটনাগুলো, আমি দ্রুত জাস্ট জি মেজর টাইম লাইনগুলো বলে যাচ্ছি, যেখানে আমি বিএনপির জন্ম রহস্যটায় বা কিভাবে জন্ম হলো সংকটের ভিতর দিয়ে ওইখানে চলে আসতে পারবো। 15ই আগস্টের পট পরিবর্তনের পরে 24শে আগস্ট, 15ই আগস্ট থেকে 24শে আগস্ট মাত্র 8 থেকে 9 দিন, এর মধ্যে কিন্তু সেনাবাহিনীর প্রধান চেঞ্জ হয়ে গেলেন। ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। 24শে আগস্ট এসে জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হলেন, বা তাকে প্রধান করা হলো 24শে আগস্ট। 24শে আগস্ট তাকে প্রধান করা হলো। তারপর দেখেন আপনি ঘটনাগুলো কত দ্রুত ঘটে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার 24শে আগস্ট উনি প্রধান হওয়ার পরে তারপরে একটা 3রা নভেম্বরে জন্ম হলো। 3রা নভেম্বরে পাল্টা কু হলো, যেখানে সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হলো। তারপরে আপনার তখন বঙ্গভবনে যে চক্রটা ছিল আপনার মুস্তাক আহমেদ এবং ওই সময়ের যে বিদ্রোহী অফিসাররা, তাদেরও কিন্তু ওই সময় ক্ষমতার খুব টালমাটাল অবস্থা। 6 তারিখে এসে আছে আপনার মুস্তাককে সরে যেতে হলো, ছায়েম আসলেন। ছায়েম আসার পরে দ্রুতই বলছি, তারপর 7ই নভেম্বরে যে ঘটনাটা ঘটলো, 7ই নভেম্বরের যেটা হলো আপনার বিএনপির ভাষায় বলা হয় সিপাহী জনতার বিপ্লব। এটা তো সোকল বিপ্লব। ওইখানে কি পরিমাণে লোক, আর্মি অফিসার মারা গেছে, সাধারণ লোক মারা গেছে, সেটা সবাই জানে। মানে মারা গেলে বিপ্লব হবে না, বিপ্লব সেটা নিয়ে কিন্তু আরেকটা ডিবেট। ওই বিপ্লবে কারা ছিল, যে জাসদ বললেন যে মানে কি অর্থে বুঝিয়েছেন যে মানে লোক মারা গেলে সেটা বিপ্লব বলা যাবে না, আমি নিঃসন্দেহে বিপ্লবটা অহিংস হতে হবে। যে জাসদ, যে গণবাহিনী, যে কর্নেল তাহের ওই বিপ্লবের নায়ক ছিল, তারাই তো জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে উদ্ধার করেছে। কিন্তু তার পরিণতি পরে তার মানে কি বিপ্লব হয়নি? এইজন্য তার পরিণতি পরে কি হয়েছে, জিয়াউর রহমানকে আমার প্রশ্নটা যদি আপনি একটু আসতেন যে আপনি আজকে যে বিএনপি কে সিঙ্গেল আউট করলেন, সেটাই আসছে। বিএনপি সিঙ্গেল আউট করার কারণ হচ্ছে আজকে যেহেতু বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। না, সব প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা আমরা সব প্রতিষ্ঠা সব দলগুলিরই সব দল মানে কি, যেটা হলো ছোট দল,
আমি বলি যেটা ছোট দল, আপনি যদি 23 জুন দেখেন, 23 জুন আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সম্পর্কে আপনারা এগুলোটা নেগেটিভ রিপোর্ট করবেন, বিএনপি সম্পর্কে নেগেটিভ হবে কেন? যেটা ফ্যাক্ট। না না, ফ্যাক্ট হলো, আমি যদি তর্কের খাতিরে তর্ক করি, সেই তর্কটা হচ্ছে এরকম যে সাংবাদিকতার ভাষায় এনিথিং নিউ ইজ নিউজ, এবং যেটা অড সেটা হচ্ছে নিউজ। এখন সারা বাংলাদেশের সবাই যেখানে সবগুলি প্রতিষ্ঠান একছত্র অধিকারের বলে চাপ ইয়ে করে, সেখানে কি করে একটা হেডিং হয় যে বিএনপি পার্টি ফর দি সুপ্রিমো। এভরি পার্টি, এভরি সিঙ্গেল পার্টি ইন বাংলাদেশ ইজ ফর সুপ্রিমো। আপনি একটা ব্যতিক্রম আমাকে দেখান, আপনি আমাকে একটা ব্যতিক্রম দেখান। আপনি যেটা বলছেন যে বিএনপিকে কেন সিঙ্গেল আউট করা হয়েছে, আজ হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা বিএনপি কে ফোকাস করে বিএনপি লিখেছি। যেদিন এই পার্লামেন্টে যাত্রা শুরু হলো, অথবা এই পার্লামেন্টে যেদিন 1 বছর পূর্তি হবে, অবভিয়াসলি ওই পার্লামেন্টকে ফোকাস করে লেখা হবে, এবং ওই পার্লামেন্টের কি পরিমাণে আপনার ডিসফাংশনাল হয়েছে কিনা বা ফাংশনাল হয়েছে কিনা ওই পার্লামেন্টে দেখা হবে। আমি ধান বানতে তো শিবের গীত গাইবো না। আজকে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী, সেই জন্য বিএনপি আমি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী লিখতে গিয়ে তো অবভিয়াসলি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আপনি যে নিউজ অ্যানালিসিসে যে ফোকাসটা করলেন সেটা হচ্ছে যে এই পার্টিটা একচ্ছত্র নিয়ন্ত্রণ দিয়ে চালিত হয়। আপনি এখন এটা জানতে চাইতে পারেন যে কোনো একটা ব্যতিক্রম আছে কিনা কোন রাজনৈতিক দলের, কোন সামাজিক সংগঠনের কারো। আপনি এই পয়েন্টে আসতে পারেন, যেটা হলো আমরা কেন বলছি এই কথা। জি, আপনি যদি বিএনপি গঠনতন্ত্রের দিকে তাকান, বিএনপির গঠনতন্ত্র, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে এনেছেন, আপনি আওয়ামী লীগ এবং বিএনপির গঠনতন্ত্র যদি পাশাপাশি নিয়ে দেখেন, দেখবেন আওয়ামী লীগের গঠনতন্ত্রে গণতন্ত্রের প্র্যাকটিসের সুযোগ অনেক আছে, কতটুকু হয় বা না হয় সেটা আলাদা ডিবেট। আর আপনি যদি বিএনপির গঠনতন্ত্র দেখবেন, সেখানে হচ্ছে গণতন্ত্রের প্র্যাকটিসের সুযোগ খুবই কম, খুবই সীমিত, যেখানে চেয়ারপারসনকে বা চেয়ারম্যানকে হচ্ছে একচ্ছত্র ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। আপনি গণতন্ত্রের কথা বললে, হ্যাঁ, আওয়ামী লীগের গণতন্ত্রের অবশ্য কতটা আওয়ামী লীগ পালন করে সেটা আপনি নিজেই বললেন। আমি বললাম আপনার তার পার্টির যে চার্টার, তার পার্টির যে কনস্টিটিউশন, সেটাই তো তার হচ্ছে। কিন্তু লিটন ভাই, আপনাদের আমি আপনার লেখার একজন অনেক বড় ভক্ত, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই ধরনের সাংবাদিকতাটা আসলে বুঝতে চাই যে মানে কেন একটি প্রতিষ্ঠাবার্ষিকীতে বা একটি কোনো অনুষ্ঠানকে সামনে রেখে সিঙ্গেল আউট করা হয়, যেই ঘটনাটা আসলে সবার ক্ষেত্রেই ঘটে। আপনার যদি আজকে জন্মদিন হয়, হ্যাঁ, তাহলে আপনি আমাকে বলবেন যে আপনাকে তো সিঙ্গেল আউট করেই আমরা উইশ করব, সেলিব্রেট করব, যদি আপনি ওইরকম গ্রেট কোন লোক হন। কিন্তু বিএনপি কে বলার জন্য তো এই কথাটাই আসলে অনেক, এটা হচ্ছে তার জন্মদিনের শুভেচ্ছা, মানে লিটন ভাই বিএনপিকে শুভেচ্ছা। উনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে যে বিএনপি জন্মবার্ষিকী, বিএনপির আরো পত্রিকা যে রিপোর্টগুলো এসেছে, বিএনপি আজকে যে ক্রাইসিসে পড়েছে, সংকটে পড়েছে, অবভিয়াসলি এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটাই বলে থাকুক সেটা ফ্যাক্টর না, বাট ফ্যাক্ট ইজ বিএনপি ইজ ইন ক্রাইসিস। সেই ক্রাইসিসটা কেন আসলো? বিএনপি আপনি দেখেন যে বিএনপির ক্রাইসিসে আসার অনেকগুলো কারণ আছে। একটা পার্টি কখন ওই ধরনের ক্রাইসিসে যায়, তার সাংগঠনিক উইকনেস কখন প্রকট হয়ে যায়, যখন হচ্ছে পার্টিতে ওই প্র্যাকটিসগুলো না থাকে, লিডারশিপ ইলেকশন, লিডারশিপের কম্পিটিশন, এই প্র্যাকটিসগুলো যখন না থাকে। আমি একটু পারভেজ ভাই, আমি একটু লিটন ভাই আপনার সাথে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আমি এটা বুঝতেই চাই। কারণ আপনি বলছেন যে পার্টি সংকটে পড়ে যখন এই প্র্যাকটিসগুলি না থাকে, আমি বলতে চাই যে বাংলাদেশে কোনো পার্টিতে এই প্র্যাকটিস নাই, তারা কেন সংকটে তাহলে পড়ছে না? তাহলে কেউ কেউ ভালো থাকছে কেন? একই প্র্যাকটিস করে কেউ কেউ ভালো থাকছে, কেউ কেউ খারাপ থাকছে। কে ভালো থাকছে আপনি বলেন? আওয়ামী লীগের তো সংকট নাই, আওয়ামী লীগ পাওয়ার আছে বলে সংকট নাই। আপনি 2001 থেকে 2006 আওয়ামী লীগের দিকে তাকান, তার মানে পাওয়ারে না থাকলেই সংকট, সেটা গণতান্ত্রিক প্র্যাকটিসে কোনো ব্যাপার না। তার মানে গণতান্ত্রিক প্র্যাকটিসে কোনো ব্যাপার না, পাওয়ারে না থাকাই সংকট। এই বিএনপির যে ক্রাইসিসের কথা বলা হচ্ছে, আপনি আগামী কালকে বিএনপি কে পাওয়ারে পাঠিয়ে দেন আর আওয়ামী লীগকে অপোজিশনে দিয়ে দেন, দেখেন আপনি বিএনপি তার কোনো ক্রাইসিস। আমার হাইপোথিসিস তখন পার্টি হিসেবে পার্টি চালানোর জন্য অবভিয়াসলি সিঙ্গেল সুপ্রিমো হবে, বাট তখন হচ্ছে অন্য মানে তার মানে এইটা তো সংকট না, সুপ্রিমো হওয়া তো সংকট না, সুপ্রিমো অবভিয়াসলি সংকট। আমার মনে হয় যে আমরা একটা বিরতিতে যেতে হবে। তার আগে আমি একটু চট্টগ্রাম থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মাইনুল ইসলামের সাথে একটু কথা বলতে চাই। অধ্যাপক মাইনুল ইসলাম, আমরা আপনাকে কন্টিনিউ করব, মাঝখানে একটা বিরতি নিতে হবে। 1 মিনিটে যদি আপনি একটু প্রস্তাবনাটা শুরু করেন, বিএনপির 36 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, অধ্যাপক মাইনুল ইসলাম? না, বিষয়টা দেখতে হবে যে বিএনপির জন্ম যেহেতু আওয়ামী লীগের নেমেসিস হিসেবে, সেজন্য বিএনপি ক্ষমতায় থেকে জিয়াউর রহমান সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ব্যবহার করে এটা জন্ম হয়েছে, এবং যার জন্য এই যে গত 6-7 বছর ধরে 8 বছর ধরে যে এটা ক্ষমতার বাইরে রয়েছে, এবং গত 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুলটা করেছে,
সেটারই এখন আমার মনে হয় তাদেরকে যে টানতে হবে, এবং সেজন্য একটা সংকটের কথা যেটা বলা হচ্ছে, এখানে একটা হতাশা কাজ করছে র্যাঙ্কের ফাইলের মধ্যে, এবং সেজন্য আমার মনে হয় যে বিএনপি সংকটে আছে, এটা খুব অতিরঞ্জিত কথা নয়। প্রফেসর মনিরুল ইসলাম, আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আপনার কাছে। আপনার কথা তো এটা স্পষ্ট, আসলে মূল সংকটটা ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা না থাকার ফলে বিভিন্ন রকম সংকটে পড়ে, যেটি আমাদের সিনিয়র সাংবাদিক সাখাওয়াত লিটনও বলছিলেন। আমরা এটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক মনিরুল ইসলাম, আপনাকে বিরতির আগে আমরা শুনছিলাম যে আপনি বলছিলেন যে নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বিএনপির মধ্যে ছিল এবং এক ধরনের হতাশা এখন কাজ করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, দেশে গণতন্ত্র রাজনীতি কি এখন ঠিক পথে আছে? বিএনপিহীন সংসদ ও গণতন্ত্র আপনার কাছে কতটা গ্রহণযোগ্য? অধ্যাপক মনিরুল ইসলাম। না, আমি 5ই জানুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করি না। কিন্তু একটা নির্বাচন হয়েছে এবং সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে তারানকোর যে মিশনটা ছিল, সে তারানকোর যে সে ফর্মুলা গ্রহণ না করে বিএনপি একটা ভুল করেছে, এবং সে ভুলের জন্য বেগম জিয়া এবং তারেক রহমান দায়ী। আমরা বিএনপির র্যাঙ্ক এন্ড ফাইল এবং নেতা কর্মী সবার সাথে আলোচনা করে দেখেছি, তাদের বৃহৎ অংশ মনে করে যে এটা অংশগ্রহণ না করাটা তাদের ভুল হয়েছে, এবং এই ভুলের ব্যাপারে এখন যখন একটা সরকার ক্ষমতায় এসেছে, সেটার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যদিও সেটার গ্রহণযোগ্যতা তেমন কখনোই পাবে না। স্যার, আপনাকে সাখাওয়াত লিটন একটি প্রশ্ন করতে চান, আমাদের একজন অতিথি। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন যেটা হলো 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বেগম জিয়া এবং তারেক রহমান নিয়েছেন। আপনারা বিএনপি র্যাঙ্কস এন্ড ফাইলের সঙ্গে কথা বলে দেখেছেন, তারা আসলে এই সিদ্ধান্তকে ওন করে না, তারা নির্বাচনে যেতে চেয়েছিল। তাহলে ওই সিদ্ধান্তটা কতটা ডেমোক্রেটিক ওয়েতে হয়েছে, এবং পার্টিতে ডেমোক্রেসির প্র্যাকটিস না থাকার কারণেই কি এই সংকটের মধ্যে পতিত হয়নি বিএনপি? স্যার বোধহয় সাখাওয়াত লিটন বোধহয় একটি মন্তব্যই করলেন, সেটির জবাব অবশ্য স্যার কতটা বিএনপির সিদ্ধান্ত গ্রহণে না, বিএনপির যে সিদ্ধান্ত গ্রহণে বেগম জিয়া এবং তারেক রহমানের যে একচ্ছত্র ক্ষমতা, সেটা কোনো গোপন ব্যাপার নয়। অতএব এই বিষয়টা শুধু বিএনপির একার নয়, আওয়ামী লীগে সেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা একচ্ছত্র ক্ষমতা কাজ করে। অতএব এই যে বিএনপির গঠনতন্ত্রে যে আসলে চেয়ারপারসন বা চেয়ারম্যানকে এই ধরনের ক্ষমতা দেয়া হয়েছে, সেজন্যই শুধু বিএনপি এরকম একটা একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করছে সেটা নয়। আওয়ামী লীগেও আমরা দেখব যে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ প্রশ্ন তোলা, তার বিরুদ্ধে কথা বলার সাহস দ্বিতীয় কারণেই, এটা আমাদের কনস্টিটিউশনের 70 ধারার কারণে, এবং আমরা যে নির্বাহী বিভাগকে সরকারের উপরে একটা একনায়কত্ব প্রদান করে ফেলেছি সাংবিধানিকভাবে, তার কারণেই কিন্তু এই রাজনৈতিক দলগুলোর যারা প্রধান, তাদের কাছে প্রচন্ড একটা ক্ষমতা গিয়ে জমা হয়ে গেছে, এবং এই পুঞ্জীভূত রাজনৈতিক ক্ষমতার কারণে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস অন্য কোনো নেতাকর্মীর থাকার কথা নয়, এবং সেটাই বাংলাদেশ। অধ্যাপক মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট 10 সেকেন্ড একটা কথা বলতে চাই। যেমন স্যার বললেন যে বিএনপির উনি জন্ম নিয়ে কথা বলেছেন, ক্যান্টনমেন্ট থেকে উদ্ভূত একটি দলের কথা উনি বলেছেন, কিন্তু 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা উনি বলতে ভুলে গিয়েছিলেন। আরেকটি কথা উনি বলতে ঠিক করতে খেয়াল করতে পারেন, এরকম 1986-এও কিন্তু একটা নির্বাচন হয়েছিল, আদালতের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন, জনগণ সেখানে পুরোভাবে অংশ নেয়নি, কিন্তু সেই সংসদটিও কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেনি, এবং পরবর্তীতে যখন এটা সুষ্ঠু গ্রহণযোগ্য পার্টিসিপেটরি একটা ইনক্লুসিভ নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু সমগ্র দেশবাসী তখন কিন্তু বিএনপিকে মেজরিটি দিয়েছে। পারভেজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে যেতে চাই। বুলবুল ভাই, আপনার জন্য আমি আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাকে একটা বিষয় একটু পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে যে বাংলানিউজ24.com তারা বলছে, মিনু বুলবুল দ্বন্দ্বের জের ধরে
হযবরল অবস্থা দেখা দিয়েছে রাজশাহী মহানগর বিএনপিতে। তারা বলছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাদ দিয়ে নগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নগর বিএনপির বেশ কয়েকটি পদে পরিবর্তনের পর থেকে চলছে গণপদত্যাগ এবং এই গণপদত্যাগ অব্যাহত রয়েছে। বিষয়টি ঠিক কিনা? আজকে আমরা আসলে দুপুরবেলা আমাদের একটা অনুষ্ঠানে এডিটর স্পিকে কথা বলছিলাম মিজানুর রহমান মিনুর সঙ্গে। তিনি অবশ্য বলেছিলেন যে এরকম কোনো দ্বন্দ্ব, এরকম কোনো কিছু নেই। আপনি কি বলবেন জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল? না খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ যে 24.com-এ যে নিউজ এসছে সেটি সত্যতা নাই। এই কারণে যে দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা আছে, কিন্তু আজকেও আমরা 36তম প্রতিষ্ঠা বার্ষিকী সকল ঐক্যমতের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দেশের একজন সার্বভৌমত্বের কর্মী হিসাবে আমরা আজকে ঐক্যবদ্ধ। আমরা রাজশাহী জেলা এবং মহানগর, আমি মনে করি যে আমাদের সকল ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে, এখানে কোনো ঘাটতি নাই। আমি পেপার পত্রিকায় যেগুলি এসছে, কোনো কমিটি হলেই সেখানে মানুষের মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে বা প্রতিযোগিতা থাকতেই পারে। সেই প্রতিযোগিতা নিয়ে আমাদের মধ্যে সেটার বিরূপ কোনো প্রতিক্রিয়া নাই। আমরা আজকে সকলে মিলে রাজশাহী মহানগরের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং একটা বিশাল র্যালির মধ্য দিয়ে রাজশাহীর মানুষের কাছে আমরা প্রমাণ করেছি যে রাজশাহীর বিএনপি ঐক্যবদ্ধ, রাজশাহীর বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনার সমর্থকদের বা আপনার মানে পত্রপত্রিকা বলছে বুলবুল পন্থীদের বাদ দেওয়া হয়েছে, তার জন্য মিজানুর রহমান মিনুর একক সিদ্ধান্ত দায়ী। তাহলে এইগুলি জিনিস একদমই ঠিক না। আপনার সমর্থকরা কিন্তু বাদ পড়েছেন, আপনার যারা দীর্ঘদিনের। না, আসলে আমি বললাম যে তাজউদ্দিন আহমেদ সেন্টু থেকে শুরু করে আপনার যারা বিভিন্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পিন্টু, আরো যারা আছেন, তারা যারা আপনাকে অনেক সহযোগিতা করেছেন, আমি নিজেই জানি, যারা তাদের বাদ পড়ার পর থেকে তারা আসলে প্রকাশ্যে এরকম অনেক কথা বলছেন, সেগুলি আসলে ঠিক না। মানে একটি প্রতিযোগিতামূলক মনোভাব থেকে বলছেন। না, আমি খালেদ ভাই বলি যে দলের মধ্যে প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে, তাই না? যে ত্যাগী কর্মী, নেতা কর্মী এবং যাদের যে অবস্থান, সেই মূল্যায়নটুকুনি যদি আমরা নির্ধারিত অবস্থানে আমাদের দায়িত্ববোধের মধ্যে যদি আমরা করতে না পারি, তাহলে সেখানে প্রতিযোগিতা থাকতেই পারে। এবং সেই প্রতিযোগিতা যদি পত্রিকায় বিরোধপূর্বে আখ্যায়িত করা হয়, সেটি আমার মনে হয় ঠিক নয়। আমরা আমাদের নেত্রী এবং আমাদের দলীয় যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আমরা মনে করি যে এটা আমরা ঘরের যদি কোনো সমস্যায় হয়ে থাকে, সেটি আমরা সকলে বসে থেকে সমস্যার সমাধান করব। বুলবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পারভেজ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন শুধু রাজশাহীর অবস্থা এরকম না, ঢাকা মহানগরীতে নতুন দল কমিটি গঠন করে দেওয়ার পরে এই অবস্থা। লিটন ভাই বলতে পারবেন সারা দেশে বিএনপিতে কিন্তু এই নেতৃত্ব নিয়ে কে আর নেতা হচ্ছেন, কে নেতা হচ্ছে না, সেইটা নিয়ে সাংঘাতিক একটা সংকট চলছে। দলের মধ্যেকার সাংগঠনিক অবস্থাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একটা কথা বলি, এই যে প্রশ্নগুলি অবতারণা হলো, এটা কিন্তু আসলে মানে একটা মহানগর বা একটা জেলার কমিটির ক্ষেত্রে স্থানীয়ভাবে এরকম কিছু দ্বিধাদ্বন্দ্ব প্রতিযোগিতা থাকেই, যে কোনো কমিটি হলে। এটা যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। বিচ্ছিন্ন কথা আমি বলছি না, আমি বলবো এটা থাকতেই পারে। কারণ এই জন্য থাকবে যে একটা পদের অনেক অ্যাসপায়ারেন্ট প্রার্থী থাকেন। এটা কোনো নতুন কোনো ঘটনা না যে এটা নিউজের মতো হয়ে যেতে পারে এবং এটার জন্য দল ভেঙে যাচ্ছে, এরকম কিছু না। ঢাকা মহানগর যেটা হয়েছে তার বুঝতে হবে যে বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশে এমন একটি বৃহৎ দল যেখানে একই পদের জন্য অনেক ব্যক্তি অ্যাসপায়ারেন্ট প্রার্থী থাকেন। কেউ কারো নেতৃত্ব মানেন না, নেতৃত্ব মানেন না। আপনি আপনার এটা রিমার্কস, আপনি বলছেন মানেন না বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে যিনি সদস্য সচিব করা হয়েছে বা আহ্বায়ক কমিটিতে লিটন ভাইরা রিপোর্ট করেছেন, প্রত্যেকটি পত্রিকায় রিপোর্ট হয়েছে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি যিনি আহ্বায়ক আছেন তাকে মানেন না, বা যিনি আহ্বায়ক আছেন তিনি বলেছেন যে তিনি অন্য কারো নেতৃত্ব স্বীকার করেন না। না, আহ্বায়ককে তো আরেকজনের নেতৃত্ব স্বীকার করতে হয় না, সভাপতিকে কোনো সেক্রেটারি নেতৃত্ব স্বীকার করতে হয় না। আপনি কথা ভুল বলেছেন। মানে যিনি আহ্বায়ক না, অন্য নেতাকে নেতৃত্ব স্বীকার করা মানে তাকে নেতা হিসেবে স্বীকার করা না। নেতা হিসেবে শুনেন, আপনি যে কথা বলে একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। যাকে সভাপতি যিনি আহ্বায়ক হয়েছেন তিনি হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য, অটোমেটিক্যালি পদাধিকার বলে
এই দায়িত্বে আসার আগেও উনি কিন্তু সুপিরিয়র ছিলেন। আবার যাকে আমরা আজকে সদস্য সচিব বলছেন আপনি, সোহেল ভাই কিন্তু অলরেডি একটা অঙ্গ সংগঠনের সভাপতি দায়িত্বে ছিলেন। সুতরাং ওনাকে মানেননি এই কথা কখনো সঠিক না। এটা হচ্ছে একটা অনেক ধরনের স্পেকুলেশন হয়। আর বিএনপি যেহেতু বিরোধী দলে আপনার মানে সরকার কর্তৃক বিরোধী দলে নেই, সুতরাং এটা নিয়ে বিএনপিকে নিয়ে আজকে অনেক স্ক্রুটিনি হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এই ধরনের ছোটখাটো আপনি মহানগর নিয়ে যদি ভাবেন যে সমগ্র বাংলাদেশকে আমি ঢাকা মহানগর দিয়ে দেখব বা রাজশাহী মহানগর দিয়ে জেলা দিয়ে আমি সারা বাংলাদেশকে, তো কখনোই না। বিএনপির মতো একটি দলে লক্ষ লক্ষ হাজার হাজার সমর্থক কর্মী নেতা উপস্থিত আছে। তারা একটি নেতা, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ভাবাদর্শে ওরা পরিচালিত হয়। এখানে কোনো রকমের কোনো ব্যক্তি কে দায়িত্বে আছেন না আছেন, কে আসছেন না আসছেন, এটা চলমান প্রক্রিয়া। আজকে মানে আপনি বলতে চাচ্ছেন যে এতে কোনো সাংগঠনিক ধন্যবাদ। আমি একটু বগুড়া পৌরসভার মেয়র জনাব একে মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে বগুড়াতে এরকম কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কিনা, বা যেটিকে আমরা বলছি যে প্রতিযোগিতা আছে কিনা দলের নেতৃত্ব এবং দলের গঠন দিক দিয়ে। জনাব একে মাহবুবুর রহমান, বগুড়ার অবস্থা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। সব দলই প্রতিযোগিতা থাকে, কিন্তু সেটার দ্বন্দ্বের আকারে না। প্রতিযোগিতা এখানেও আছে, কিন্তু দলীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। মাহবুবুর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির ফিরে এসে লিটন ভাই আমি আপনার দ্বারস্থ হব একটু করতে, যে আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে বিএনপির ভেতরকার এই দ্বন্দ্ব কি বিএনপিকে সাংগঠনিকভাবে পিছিয়ে দিচ্ছে কিনা কোনোভাবে, বা বিএনপিতে আপনি যেটি বলছেন যে একছত্র অধিকারও এই একছত্র নেতৃত্ব এরকম দ্বন্দ্বকে উস্কে দেওয়ার ক্ষেত্রে কোনো কারণ হচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাখাওয়াত লিটন, আপনার কাছে বিএনপির ভেতরকার অন্তর্দ্বন্দ্ব বিএনপি রাজনীতিতে কি বা সাংগঠনিক দক্ষতা কি প্রভাব বিস্তার করছে সেটা জানতে চাইছিলাম বিরতির আগে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন, একটা বিষয় যেটা হলো, যে কথাটা আসছে লিডারশিপ কম্পিটিশন। তো যারা পলিটিক্স করেন, পারভেজ সাহেব বিএনপি করেন, পারভেজ সাহেব অবভিয়াসলি একটা এক্সপেকটেশন আছে উনি আরো সামনের দিকে এগিয়ে যাবেন। কিন্তু যখন আপনার ওই কমিটিগুলোতে বা ওই ইউনিটগুলোতে রেগুলার ইলেকশন হয়, তখনই কিন্তু আসলে নতুন নতুন নেতা নির্বাচন হয়, নতুন নতুন ভ্যাকুয়াম তৈরি হয় এবং নতুন লিডারশিপ ওইখানে যেতে পারে। যদি আপনার বছরের পর বছর বা যুগের পর যুগ কোনো কমিটিতে ইলেকশন না হয়, একই ব্যক্তি যদি ধরেন আপনার 1-2 যুগ ধরে একই পোস্টে থেকে যায়, তাহলে ওর যে আপনার একটা, ওইটার কি বলবো আপনাকে, যে আপনার তৈরি হয়ে যায়, পেছন থেকে কিন্তু কেউ আর সামনের দিকে যেতে পারে না। যেমন আপনার এখানে কথা আসছে ঢাকা মহানগর কমিটি। ঢাকা মহানগর কমিটি এখন যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তার আগে যিনি ছিলেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই কমিটিতে প্রধান হিসেবে ছিলেন, ঢাকা মহানগরের চিফ হিসেবে ছিলেন। তাহলে এখানে কিন্তু লিডারশিপ গ্রো করার কোনো স্কোপ ছিল না। এরপরে যারা ছিল সবাই কিন্তু আপনার নিচেই পড়েছিল। এই অবস্থা কিন্তু আসলে বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, সারা দেশেই হচ্ছে দুই দলেরই একই চিত্র। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে তাদের রেগুলার কাউন্সিল হয় না, রেগুলার ইলেকশন হয় না। তাহলে লিডারশিপ কম্পিটিশন কোথায় আসবে? এই নেতৃবৃন্দ কিভাবে তাদের সামনের দিকে এগিয়ে যাবে? আর আজকে যেহেতু বিএনপির প্রসঙ্গে আলোচনা হচ্ছে, আপনি দেখেন বিএনপির আপনার সারা দেশের সাংগঠনিক অবস্থা যদি উইক বলেন, খারাপ বলেন, নাজুক বলেন, তাহলে যে রেগুলার নির্বাচন না হওয়া কমিটিগুলোতে, এটা হচ্ছে অন্যতম একটা কারণ। রেগুলার নির্বাচন হলে আপনার নেতাদের সামনে নতুন নেতৃত্ব আসতে পারতো, যারা কম্পিটিটিভ, যারা দক্ষ, তারা হচ্ছে সামনের দিকে এগিয়ে আসতেন। এখন আপনার সারা দেশের কথা বাদ দিলাম, বিএনপির ন্যাশনাল কাউন্সিলে যদি আসেন আপনি, এখানে 2009 সালে বিএনপির ন্যাশনাল কাউন্সিল হলো, তারপরে 3 বছর পরে হওয়ার কথা ছিল। বিএনপি এখন জাতীয় নির্বাচন নিয়ে খুবই আগ্রহী, বাট নিজের দলের যে একটা কাউন্সিল করে ইলেকশন করা দরকার, সেদিকে কিন্তু আমরা কোনো কথা। আচ্ছা, এখানে একটি কথা আছে, উনি যেটা বললেন আমার কাছে, সেটা হচ্ছে যে কাউন্সিল ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। এই কাউন্সিলের ব্যাপারে বিএনপি কিন্তু পরপর 2বার ডেট দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা, আপনারা গণমাধ্যমে যারা কাজ করেন তারা খুব ভালো বলতে পারবেন যে এই কাউন্সিল সংক্রান্ত যে কালেকশন ছিল, এই কাউন্সিল সংক্রান্ত যে ডকুমেন্টেশন ছিল, সমস্ত কিছু কিন্তু পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকে সমস্ত তছনছ করে দিয়েছিল। হ্যাঁ, রিজভী ভাইকে যখন অ্যারেস্ট করা হয় এবং 167 জন নেতাকর্মীকে ওই কার্যালয় থেকে গ্রেফতার করতে যেয়ে পুলিশ হেন কোনো কাজ নাই, তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটি করেছিল। ফলশ্রুতিতে বিএনপি নির্বাচন কমিশনকে বলেছিল অফিসিয়ালি যে এই অবস্থা আমাদের কাউন্সিল করতে, আমাদের সমস্ত ডকুমেন্টেশন, আমাদের ফান্ড সব কিছু নষ্ট করে ফেলার জন্য আমরা অপরাধ। তখন বলছে ঠিক আছে, আপনারা সময় মতো করে নেন। এখন প্রশ্নটি হচ্ছে, উনি যেটা বললেন যে নেতৃত্ব, নতুন নেতৃত্ব সৃষ্টি করা,
আমরা কি জাতীয় পর্যায়ে, একটা সত্য কথা বলি, জাতীয় পর্যায়ে আজ পর্যন্ত নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছি, সক্ষম হয়েছি? আমরা দেখেছি জাতীয় পর্যায়ে আমরা আজকে- কিভাবে পারবো? না, দলে যদি নতুন না, নেতৃত্বের সুযোগ না দেই। দল তো চালিত হয় সমগ্রভাবে কি আপনার আমাদের দেশের দলে- রাজনীতি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক ম্যাক্সিমাম, যেটা হচ্ছে যে ক্ষমতা থাকতে পারলে দলটির অনেক ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে না, আর ক্ষমতায় থাকলে না থাকলে তখন সেই ত্রুটি বিচ্যুতি বড় আকারে ক্যান্সার আকারে দেখা দেয়। এখন প্রশ্নটি হচ্ছে যে আজকে দেখুন আপনি যে বিএনপিকে নিয়ে কথা হচ্ছে, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু আপনি খেয়াল করুন যে বিএনপি, অনেকেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে, বিএনপি জন্ম হয়েছে স্বৈরাচার শাসকের হাত থেকে, জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বিএনপি গঠন করেছে। ক্যান্টনমেন্ট থেকে আপনি বের হয়ে না, দেখেন ক্যান্টনমেন্ট থেকে আজকের গঠন পুরো করেছে। গণতন্ত্র নির্ভর করছে বিএনপির উপরে। কিরকম ভাবে আজকে শুধুমাত্র 5ই জানুয়ারি নির্বাচন, এক পক্ষ বলছে বিএনপি পছন্দ করে, তারা বলছেন যে বিএনপি নির্বাচনে না যেয়ে ভুল করেছে। অনেকে ট্রেনের সঙ্গে গণতন্ত্রকে তুলনা করেছে, যে ট্রেন মিস করেছে, নেক্সট ট্রেন 2019-তে আসবে, তখন দেখা যাবে, এর আগে তারা টিকিট বিক্রি করবে না। এটা হচ্ছে আমাদের সরকার বাহাদুররা বলছেন। কিন্তু জনগণকে কি আপনি ট্রেনের সঙ্গে, ট্রেন তো হচ্ছে একটা হুইসেলের মতো, ট্রেনের চলা না চলার সাথে একটা প্যাসেঞ্জার উঠবে কি না, উঠবে আসলে না, এই তার নাকি চলে যাবে, আর সেটার সাথে গণতন্ত্র না, মূল্যায়ন করবে। এইটা আসলে কোনো কিছুর সাথেই তাহলে কোনো কিছু তুলনা করা যাবে না, তুলনা করাটা খুব কঠিন। পারভেজ, আমি আপনার কাছে আসবো। আমি একটু প্রফেসর মনিরুল ইসলামের কাছে, এই জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে যে ভ্যাকুয়ামের কথা সাখাওয়াত লিটন বলছেন, জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে ভ্যাকুয়ামের কথা আসলে ব্যারিস্টার পারভেজ বলছিলেন যে আমরা জাতীয় নেতৃত্ব তৈরি করতে এরকম পারছি কিনা, নতুন জাতীয় নেতৃত্ব আমরা পাচ্ছি কিনা, সেইটার ক্ষেত্রে আপনার মূল্যায়ন কি অধ্যাপক মনিরুল ইসলাম? আসলে আমরা যদি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের দিকে তাকাই, শেখ হাসিনা 33 বছর ধরে আওয়ামী লীগের হাল ধরে রয়েছেন এবং বেগম জিয়া 32 বছর ধরে হাল ধরে রয়েছেন বিএনপির 1982 সাল থেকে। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দুই দলটা আসলে বলতে গেলে এখন বেগম জিয়া এবং শেখ হাসিনার যে একচ্ছত্র যে নেতৃত্ব, সেটাকে চ্যালেঞ্জ করার অবস্থানে আসলে বিএনপি বা আওয়ামী লীগে আর কেউ আসার কোনো সম্ভাবনা নেই। 2007-08 সালে তাদেরকে মাইনাস করার জন্য যে একটা প্রয়াস নেওয়া হয়েছিল, তখন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সংস্কারপন্থীরাও ব্যর্থ হয়েছে আর বিএনপির সংস্কারপন্থীরাও ব্যর্থ হয়েছে, এবং তাদের গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে অনেক বেশি। বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হলেও এটা খেয়াল করতে হবে যে 80-র দশকে তারা একটা জনসমর্থিত দলে পরিণত হয়েছে, এবং এই যে দুটো দল এখন বাংলাদেশে এমন অবস্থানে রয়ে গেছে যেখানে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো অবস্থানে যাওয়ার আর কোনো রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি না। অতএব যতই এরশাদ সাহেব বলুক, এরশাদ সাহেব ওই খেলবেন, কখনো বিএনপিকে নিয়ে খেলবেন, এখন আওয়ামী লীগকে নিয়ে খেলছেন, কিন্তু এরশাদ সাহেব কখনো একটা গ্রহণযোগ্য বিকল্প আর হতে পারবেন বলে আমার মনে হয় না। অধ্যাপক মনিরুল ইসলাম, আপনাকে এখন অনেক ধন্যবাদ। আমি একটু জনাব সাখাওয়াত লিটন আপনার কাছে জানতে চাই যে মানে যে কথাটি এখন পাবলিক ডিসকোর্সে খুব বেশি বলা হচ্ছে যে একদিকে মামলার জাল, অন্যদিকে সহিংস আন্দোলন প্রতিরোধে কঠোর প্রশাসন, মানে যেটা এই মামলার জালের আরেকটা দিক আর কি, কঠোর আন্দোলনের না নামার কারণ হিসেবে এগুলি কতটা যৌক্তিক বা কতটা শক্ত কারণ বলে আপনি মনে করেন? মামলার জাল যদি একটা বিষয় দেখেন, যেটা হলো গত বছরে, মানে বেসিক্যালি মূল আন্দোলনটা ছিল কেয়ারটেকার আন্দোলন 2013 সালে, এবং ওই 13 সালেই হচ্ছে আপনার ভায়োলেন্সের পরিমাণও বেশি হয়েছে, অনেক আপনার বিধ্বংসী কার্যক্রম হয়েছে, এবং ওই সময় হচ্ছে প্রচুর মামলা দায়ের হয়েছে। শুধু ঢাকা জেলায় বিএনপির হিসাব মতে আমরা কথা বলেছি, শুধু ঢাকায় জেলায় বোধহয় মামলার সংখ্যা 500-র বেশি, এবং হচ্ছে পল্টন এবং মতিঝিল এই দুইটা এলাকাতেই মামলার সংখ্যা হবে প্রায় 300। তো বিএনপির আপনার স্থায়ী কমিটির খুব সম্ভবত 2 জন বা 3 জন বাদে বাকি সবার বিরুদ্ধেই মামলা আছে বিএনপি স্ট্যান্ডিং কমিটি, এবং এই মামলাগুলোর অভিযোগগুলো হচ্ছে খুবই আপনার সিরিয়াস ধরনের, এবং আপনি অভিযোগগুলো শুনলে আপনার কাছে হাস্যকর মনে হবে যে এই মাপের একজন নেতা যার বয়স 70 বা 75, তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় রাস্তায় নেমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করা বা পুলিশের দিকে ককটেল ছুড়ে মারা অথবা গাড়ি ভাঙচুর করা। এই নেতৃবৃন্দের পক্ষে এগুলো করা সম্ভব নয়, কিন্তু সেই নেতৃবৃন্দগুলোকেও এই ধরনের মামলায় আসামি করা হয়েছে, এবং কিছু মামলার অলরেডি বিচার কার্যক্রম শুরু হয়েছে, আর অনেকগুলো মামলার চার্জশিট দেওয়া হয়েছে, অনেকগুলো মামলা আন্ডার ইনভেস্টিগেশন, খুব শীঘ্রই একটা চার্জশিট আসবে। যেভাবে মামলাগুলো তৈরি করা হয়েছে বা যেভাবে মামলা প্রক্রিয়া চলছে, এগুলো যদি আপনার ফুল স্পিডে শুরু হয়ে যায়, তাহলে বিএনপির প্রচুর নেতৃবৃন্দ, আমি সারা দেশের কথা বলছি না, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন,
তাদেরকে হচ্ছে আপনার সপ্তাহে 5 দিন আপনার কোর্টে দৌড়াদৌড়ি করতেই প্রচুর ব্যস্ত থাকতে হবে। তো ওই নেতৃবৃন্দকে যদি কোর্টে দৌড়াদৌড়িতে প্রচুর ব্যস্ত থাকতে হয়, তাহলে আপনি আন্দোলনের কথা যেটা বলছেন, আন্দোলনের জন্য তাদেরকে সময় দেওয়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে না, যাবে। বিএনপি কিন্তু মাঠের আন্দোলনে, বিএনপি মাঠের আন্দোলনে, লিটন ভাই, বিএনপি মাঠের আন্দোলনে কি খুব বেশি পরিমাণে বিএনপির কেন্দ্রীয় নেতা নির্ভর ছিল কখনো? আপনি যেমন যেই নেতৃবৃন্দের কথা আপনি বলছেন 70-75 বছর, তারা কি আন্দোলনে মাঠের সামনে থেকে কখন নেতৃত্ব দিয়েছেন? একটা বিষয় দেখেন, যেটা হলো, যদি আপনি আমাদের আন্দোলন যদি 90-র পর থেকে দেখেন, 91 থেকে যে ডেমোক্রেটিক যাত্রা শুরু হলো, এরপর থেকে যদি দেখেন 91-র বিএনপির যদি চেহারা দেখেন, ওই সময়ের বিএনপি প্রশাসনকে কতটা ইউজ করেছে বিরোধী দলকে আপনার দমন করতে, তার থেকে কিন্তু পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ ছিল 96 থেকে 2001, ওই সময় কিন্তু আওয়ামী লীগ তার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। 2001 থেকে 2006 বিএনপি ছিল, বিএনপি ওই দমনের মাত্রাটা আরো একটু বাড়িয়েছে। তারপরে এসে আওয়ামী লীগ সেই মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, মানে অপোজিশনকে আর আসলে কেউ টলারেট করতে চায় না। কারণ এইটাও একটা কারণ কি, যে যত দিন যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তারা এত বেশি বিরোধিতার মধ্যে এবং নেগেটিভ রাজনীতির মধ্যে নিজেদের রাখছেন, তারা একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। জনগণ আর তাদের সঙ্গে শুধু বিরোধী দলকে এইভাবে দোষ দিলে তো হবে না। বিরোধী দলের যেই থাকুক, আজ বিএনপি আছে, কাল হয়তো আওয়ামী লীগ থাকবে, গতকাল আমি বিরোধী দলগুলি বলছি, আওয়ামী লীগ, বিরোধী দলগুলো আপনি দেখেন বিরোধী দলকে কতটুকু স্পেস দেওয়া হয়। বিরোধী দলকে কিন্তু এইভাবে সুযোগ দেওয়া হয় না বিরোধী মত প্রকাশের। আপনি এখন দেখেন যে এখন বিএনপি যদি কোথাও কোনো সমাবেশ করতে যায়, তাহলে তাকে হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। কোনোবার 12টা শর্ত, কোনোবার 13টা শর্ত। তাহলে এটা কিন্তু কন্ট্রোলড এবং লিমিটেড ডেমোক্রেটিক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। রাইট। এই অবস্থা যদি হয়, তাহলে মানে বিএনপি অ্যাজ এ পার্টি এটা হয়তো ভিকটিম হচ্ছে। বাট যদি আপনি ডেমোক্রেসির কথা চিন্তা করে থাকেন, তাহলে আলটিমেটলি কিন্তু ডেমোক্রেসিটাই হচ্ছে ভিকটিম হয়ে যাচ্ছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বেরেশা পারভেজ এই প্রসঙ্গে আপনার সঙ্গে আরো একটু কথা বলবো। ফিরলাম আজকের বাংলাদেশে, বেরেশা পারভেজ আহমেদ। আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি সামনের দিনগুলিতে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের অধিকার রক্ষায় বা প্রতিষ্ঠায় বা কার্যকর থাকায় কিভাবে কাজ করে যাবে বলে আপনি মনে করেন, বা কি কি উদ্যোগ নিবে? না, প্রথম কথা হচ্ছে যে এখানে একটা ব্যাপার, মাইন্ড সেটআপের প্রশ্ন আছে। জনগণের কাছে বিএনপির যে অবস্থান, এটাই হচ্ছে একটা বড় সংকট। এখন কিরকম সংকট? জনগণ বিএনপিকে মনে করছে শেষ ভরসার স্থল, এবং মনে করছে যে গণতন্ত্র এবং বিএনপি একটা সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আমরা 5 জানুয়ারি নির্বাচন দেখেছি, যে নির্বাচনটি শুধুমাত্র বিএনপি নেতৃত্বাধীন যে জোটগুলি আছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, তারা না যাওয়াতে আজকে এই সংকটটি। এবং আওয়ামী লীগ মনে করছে যে না, বিএনপিকে ব্যতি রেখে আমরা গণতন্ত্র প্র্যাকটিস করব। সংকটটা কিন্তু ওই জায়গায়। আর বিএনপির কমিটমেন্টের ঘাটতি কখনোই ছিল না। গণতন্ত্রের প্রতি বিএনপির যে ডেডিকেশন আমরা প্রতিষ্ঠার পর থেকে দেখে এসেছি, এবং মাল্টিপার্টি গভর্নমেন্টের এই পার্টির যে গণতন্ত্রের যে প্র্যাকটিসটা, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম শুরু করেছেন আমাদের দেশে। এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য দীর্ঘ 9 বছর উনি স্বৈরাচার সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু আমরা দেখেছি অন্যান্য দল তখন সুসুরিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে গণতন্ত্রের স্বার্থে। কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়া বলছে না, অবৈধ সরকারের আন্ডারে আমরা নির্বাচনে যাব না। এবং তারই আরেকটা আমরা ফল দেখলাম যে এই 5 জানুয়ারি নির্বাচন। কারণ উনি বলেছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, যে এস্টাবলিশমেন্টটা আমার দেশে একটা লং প্র্যাকটিস ছিল, একটা মিউচুয়াল একটা ছিল যে না, এটা হচ্ছে মোটামুটি বেটার প্র্যাকটিস আমার দেশে, সেটাকে যখন গায়ের জোরে সংসদে আপনি বাতিল করে দিলেন, আদালতের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করে দিলেন, পাশ করে দিলেন, আমরা কিন্তু দেখতে পেলাম যে এই যে স্বেচ্ছাচারী মনোভাব, তখন যাকে তাকে যেমনভাবে যেভাবে খুশি গণতন্ত্রকে লালন করা ইচ্ছে, হ্যাঁ, আপনি সন্তানকে বড় করছেন প্রতিনিয়ত পিটিয়ে জনগণকে শেখাচ্ছেন, জনগণকে বোঝাচ্ছেন যে আমরা কতটা অপরিহার্য। এই যে শাসককুলের মনোভাব, এর বিপরীতে সমগ্র জনগোষ্ঠীর ইচ্ছাটা, প্রতিফলনটা মানুষের বিএনপির প্রতি বেড়ে গিয়েছে। এখন আপনারা বা আমরা সেটা কিরকম হচ্ছে, এরকম যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি পর্যন্ত চিন্তিত যে বিএনপি কেন আন্দোলন করতে পারছে না। ভাই চিন্তিত বিএনপি কেন ঠিক মতো সাংগঠনিকভাবে মজবুত হতে পারছে না। আমরা আসলে চিন্তিত না। এখন চিন্তিত বলুন, উদ্বিগ্নতা বলুন, কথার মাধ্যমে বলতে পারবেন। কিন্তু আজকে বিএনপিকে নিয়ে যত কথা আমরা দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে যে সবারই ফোকাসটা বিএনপির ব্যাপারে, এক্সপেকটেশনটা ওই জায়গায় যে আওয়ামী লীগের যে অপশাসন চলছে, এ থেকে বের হতে হলে আমাদের একটা বেটারমেন্টে যেতে হবে। এখন সেই বেটারমেন্টে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলি, আপনি বলার চেষ্টা করেছিলেন যে এই আন্দোলন নিয়ে একটা কথা হয়। আমি শুধু আপনার অনুষ্ঠানে একটা প্রশ্ন রাখতে চাই যে কি আন্দোলন হলে আপনারা বলবেন যে আন্দোলন হচ্ছে? আমরা তো আন্দোলন হচ্ছে সেটা বলছি না, আমি জানতে চাচ্ছি আর কি, আমরা আন্দোলন হচ্ছে সেটা বলছি। আন্দোলনের সঙ্গে জনগণ আসলে
বুঝতে হবে যে জনগণ এসেছিল বা জনগণের আন্দোলন। জি। এই দুটো জিনিস কিন্তু এখনো আমি সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনি যে বলছেন জনগণ আপনাদের সঙ্গে আছে, সেটা আপনি কি করে বলছেন? কারণ আপনারা এত সুন্দর কথা বলেন, আপনাদের ইয়ে করা যায় না। যেমন আপনি এটা সবচেয়ে যখন বড় এতগুলো উদাহরণ, কথা বললেন, বড় উদাহরণটা আপনি হচ্ছে আপনি আপনি জিয়াউর বললেন রহমানের বিএনপি প্রতিষ্ঠা থেকে শুরু করে এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের আমল পর্যন্ত চলে গেলেন। নির্বাচন অংশগ্রহণ করে আপনি 96 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনি একবারও বললেন না। আপনি হানা নির্বাচনের কথা বললেন না। ভেরি গুড, খুবই অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দরভাবে সেগুলো আপনি লিখতে পারলেন। আমি মিস করে যাওয়াতে আপনি মনে করেন না, আপনি মিস করে যান নাই, আপনি অতি মানে আমি মনে করেছি গণতন্ত্রের জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা ছিল আরেকটা মাইল ফলক, কারণ ওই নির্বাচনটার কারণেই যেমন মাইলফলক ছিল যে সব হানা নির্বাচন সকলগুলি মাইলফলক ছিল অবশ্যই, এবং শুধু এবং মাইলফলক ছিল যে তারপরে আর্মি চিফ থাকা অবস্থায় দল করার সাথে ছিল মাইলফলক। হানা ভোটের যে আমি একটু বলি, হানা ভোটের যে কথাটা বলছেন, জি। আমার দেশে ওই সময় তো দেশের নির্বাচনই হয়নি, জি। ইন্ডিপেন্ডেন্সের পরে কোনো নির্বাচনই হয়নি। 73 সালে যে নির্বাচন 2-4 মানে আপনি সেটা বলতে পারবেন যে তার থেকে বেটার, অনেক বেটার হানা ভোটটা ছিল একটা আস্থার ব্যাপার। কিভাবে অনেক বেটার সেটাও ইতিহাস ঠিক করবে না, ইতিহাস ঠিক করবে না, ইতিহাস ঠিক করবে দেখেই আপনাকে আরেকটা ধন্যবাদ যে এই ইতিহাস ঠিক করবে বলেই, এক সেকেন্ড, ইতিহাস ঠিক করবে বলেই আজকে এই হানা ভোট, 15 ফেব্রুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনে বললেন বিএনপির সংকট, তারপরেও আমি বলছি সারা বাংলাদেশের মানুষই বিএনপির সঙ্গে আছে, মোস্ট অফ দ্য পিপল। কেন? 5 জানুয়ারি নির্বাচনটা দেশের কোন সুস্থ লোক এখনো গ্রহণ করতে পারে। লিটন ভাই, আপনাকে একটু উপসংহার টানতে হবে যে আপনি কি মনে করছেন যে ভবিষ্যতের রাজনীতি, আমরা একদম 20 সেকেন্ড সময়। আমরা একদম গণতন্ত্রের কথা বলছি। সবচেয়ে আগের বিষয় যেটা এবং সবচেয়ে প্রয়োজন যেটা, আমরা বড় দুইটা দল নিয়ে কথা বললাম, বিশেষ করে বিএনপি নিয়ে। বিএনপি দেশের গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের তারা চ্যাম্পিয়ন ধরনের কথা বলে। আমার শেষ কথা হচ্ছে এটাই যে দুই দলের ভিতরে আগে হচ্ছে গণতন্ত্র দরকার। যদি দুই দলের ভিতরে গণতন্ত্রায়ন হয়, আমার দেশে অটোমেটিক্যালি গণতন্ত্রায়ন হবে। যদি দুই দলের ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিস না থাকে, এই দুই দলই যেহেতু দেশ পরিচালনা করে, এই দুই দল যখনই ক্ষমতায় আসবে তারা হচ্ছে অটোক্রেটিক ম্যানারই দেশ পরিচালনা করবে। সো আগে হচ্ছে আপনার ঘরে গণতন্ত্র দরকার। আমরা আশা করব যে সব ক্ষেত্রেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।